হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ মোস্টলি 3টি ঘটনা, এবং 3টি ঘটনাই একদম অন্যরকম। প্রথম ঘটনাটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে একজন, এবং দ্বিতীয় আর তৃতীয় ঘটনাটা একজনই পাঠিয়েছে। আজকের এই এপিসোডটা একদম দারুণ হতে চলেছে, একদম ইউনিক টাইপের ঘটনা। আশা করছি তোমাদের প্রত্যেক দিনের মতো আজকেও ভালো লাগবে। যাই হোক, আর একদম কথা বাড়াবো না। আমি জানি তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করেই দিয়েছো। চুপটি করে বসে পড়েছো, কানে টুক করে হেডফোনটা লাগিয়ে নিয়েছো। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর সিট বেল্ট বেঁধে নিতে হবে। আশা করছি তোমরা বেঁধে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। ধন্যবাদ অমিতদা, আবারও একটা ঘটনা তোমাকে পাঠিয়ে দিলাম। তবে এবারকার ঘটনাটা খুবই অদ্ভুত। মানে এটাকে আমি প্যাথেটিক বলবো নাকি অন্য কিছু আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, ঘটনাটা বলি। ঘটনাটা আমার বড় কাকার তার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আমাকে বলেছে। চলো তাহলে শুরু করি। বড় কাকার মতো করেই বলছি। আমি নুরুল আমিন। আমি ঝলকাঠি জেলার বাসিন্দা, গ্রামের ছেলে। ঘটনাটি আমার চাকরি জীবনেই ঘটেছিল। তখন 1993 সাল। আমি ঢাকার ম্যাজিস্ট্রেট ছিলাম, আর এই ঘটনাটি 1993 সালের 12 জুন ঘটে। তো 12 জুন বিকালে আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ একটা ফোন এলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? উত্তরে অপর প্রান্তের লোকটা বলে উঠল, হ্যালো স্যার। স্যার বলছি, আপনি তো জানেনই, তা একবার মনে করিয়ে দিচ্ছি। আজকে রাতে কিন্তু গাজীপুরে অনুষ্ঠানটা হবে। আপনি কিন্তু অবশ্যই আসবেন স্যার, না হলে কিন্তু গাজীপুরবাসী খুবই কষ্ট পাবেন। তাদের বলে এসেছি যে ম্যাজিস্ট্রেট বাবু আসবেন। এই কথার উত্তরে আমি বললাম, দেখুন, বললেই তো আর হয় না, মানুষের তো একটা সময়েরও ব্যাপার আছে নাকি। তখন ওই লোকটা বলে উঠল, না স্যার, আপনাকে আসতেই হবে, আমরা লোক অলরেডি পাঠিয়ে দিয়েছি। এরপর আমি আর কি করে মানা করি। ঠিক আছে এই বলে ফোনটা রাখলাম। এরপর আমার সাথে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হাসান এবং আরও 3 জনকে বলে রাখলাম যে রাতে গাজীপুর যেতে হবে। এরপর যথারীতি গাজীপুর থেকে লোক এসে আমাদের অফিসে পৌঁছে গেল। তারপর রাতের বেলা শেরেবাংলা এক্সপ্রেস করে রওনা দিলাম। তবে এখনকার মতো সেই সময় এত আলোকিত স্টেশন ছিল না, সামান্য কয়েকটা আলো টিম টিম করে জ্বলছিল। তো এরপর আমরা আমাদের কামরায় বসলাম। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। ট্রেন হাজির হলো হাট নামের একটা জায়গায়। স্টেশনটা খুব জনমানবহীন ছিল। তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুমের মধ্যেই আমি স্বপ্নে দেখি যে ট্রেনে হাজিরহাট থেকে কিছু লোক উঠল। তাদের মাথার ডান সাইডে নেই, অর্ধেক করে কেটে ফেলে দেওয়া হয়েছে। আর তারা ট্রেনে উঠতেই তাদের গায়ে আগুনের শিখা জ্বলে ওঠে। তারা ট্রেনে যাদের চোখ খোলা ছিল তাদের কাছে ভিক্ষা চাইছে যে দে, আর যে ভিক্ষা দিচ্ছে না তাদের মাথা 100 ডিগ্রিতে ঘুরিয়ে দিচ্ছে। ট্রেনের লোকজন এই দেখে চেঁচামেচি করতে থাকে, এবং আমি দেখি যে আমার দিকেও একজন এগিয়ে আসছে। এরপরে আমার গায়ে একটা ধাক্কা লাগে, আর আমি ধাক্কাটা খেয়ে ঘুমটা ভেঙে যাই। ধাক্কাটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হাসান দিয়েছিল। বলল, স্যার এসে গেছি। যখন পৌঁছালাম তখন মোটামুটি রাত 9টা বাজে। তো মাহফিলে গেলাম। সেখানে বেশ কিছু সময় থেকে এলাম। তারপর মাহফিল শেষ করে বের হতে হতে রাত 1টার মতো বাজল। আমাদের সাথে মাহফিলের হুজুরও ছিলেন। হুজুরকে আমি আমার ওই ভয়ঙ্কর আর অদ্ভুত স্বপ্নের কথা বললাম। হুজুর তখন কিছু বললেন না, শুধু বললেন, হাজিরহাট স্টেশনে এলে যেন চোখটা বন্ধ করে রাখি, আর হুজুর না ডাকা পর্যন্ত যেন ভুলেও চোখ খুলি না। শুনে বেশ অবাক হলাম। যাই হোক, এরপর ট্রেনে করে রওনা দিলাম। ঠিক ওই হাজিরহাট স্টেশনে আসতেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। তখন দেখলাম ট্রেনে বেশ একটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। যে ট্রেনে একটু আগেই হইচই হচ্ছিল, হঠাৎ সেই ট্রেন এত চুপচাপ হয়ে গেল। বিষয়টা খুব অবাক করার মতো ছিল। কিন্তু এই শান্ত পরিবেশের কারণটা পরে বুঝলাম, যখন আমার স্বপ্নের মতো হুবহু সেই অর্ধমুখওয়ালা মানুষগুলোকে দেখলাম। হুজুর তখনই আমায় চোখ বন্ধ করতে বলে। আমি সহ আমার অন্যান্য লোকেরা চোখ বন্ধ করে ফেলি।
আর কিছুক্ষণ পর কিছু লোকের আর্তনাদ শুনি। বুঝলাম ওদেরকে হয়তো ওরা মেরে ফেলছে। এইভাবেই চলতে চলতে রাতটা পার হলো। ট্রেন এসে গেছে কমলাপুর স্টেশনে। তড়িঘড়ি করে নামলাম। হুজুরও নামলেন। তাকে রাতের দৃশ্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ওই সব বিষয় না জানতে চাওয়াটাই ভালো। যাই হোক, ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু হলো না। এরপর থেকে রোজ রাতে ওই অর্ধমুখওয়ালা লোকগুলোকে দেখতে পেতাম, আর সবসময় একটা কালো অবয়বের উপস্থিতি অনুভব করতাম। আর ওই 2 দিন পর থেকেই আমার ভীষণ জ্বর শুরু হয়। খুবই বাজে অবস্থা হয়েছিল। খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না। ঘুমোলেই ওই বিভীষিকাময় দৃশ্য চোখের সামনে ভেসে উঠত। আর রাত হলেই মনে হতো কেউ যেন বলছে, চল তোর মুখটা অর্ধেক কেটে দেই। এইসব আর সহ্য করতে না পেরে সে হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর সব শুনে বললেন, এরা যখন বেঁচে ছিল তখন তারা স্টেশনে আর ট্রেনে ভিক্ষা করত, কিন্তু এদেরকে কিছু স্বৈর শাসকের দলের লোকরা অর্ধেক মুখ কেটে আর আগুনে পুড়িয়ে ওই স্টেশনে মেরে ফেলে। সেদিন আমাদের সাথে ওই স্বৈরা শাসকের দলের লোক ছিল, তাই ওদেরই মারতে উঠেছে। ওরা হলো জিন আর আত্মা, একসাথে ওরা সেদিন ওদের বদলা নিয়েছে। তবে ওদের মুক্তি মিলেছে কিনা সেটা বলা অসম্ভব। ওখানে ওদের উৎপাত এখনও আছে। তবে আপনি সেদিন ওদের একজনকে দেখেছিলেন, তাই ওরা আপনার পিছু নিয়েছে। যাই হোক, আমি আপনার শরীরটা বন্ধন করে দিচ্ছি। এই বলে উনি দোয়া কালাম পড়ে আমার শরীরটাকে বাঁধিয়ে দিলেন, আর একটি তাবিজ সবসময় পড়ে থাকতে বললেন, আর পানি পড়া খেতে বললেন, গোসল করতেও বললেন। এরপর থেকে আমি একদম সুস্থ হয়ে যাই, আর এখনও ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি। কিন্তু স্টেশনের কথা আজও বলতে পারি না। তবে স্টেশনের পথ এখন বন্ধ, বিকল্প একটি রাস্তা তৈরি হয়েছে। তো দাদা, এটাই ছিল আমার তৃতীয় ঘটনা, যেটা আমার কাকার সাথে ঘটেছে। আর দাদা, ঘটনাটা প্যাথেটিক নাকি অন্য কিছু সেটা তুমি বুঝলে আমায় একটু বলে দিও। আর ঘটনাটি ভালো লাগলে সবাইকে তাদের পছন্দের রেল লাইনের ঘটনাটা শুনিও। আমার নামটা অবশ্যই নিও, সাইফ ইসলাম। মনে আছে তো? নিশ্চয়ই আছে হয়তো। যাই হোক দাদা, 3টে ঘটনা পাঠালাম। আশা করছি বিরক্ত হবে না। আমাদের চ্যানেলটি আরও বড় হোক, আরও সামনে এগিয়ে যাক, এটাই কামনা করে আজকে শেষ করলাম। ধন্যবাদ। না গো, বিরক্ত হব কেন? আমি তো সবসময় সবাইকে বলি যে তোমরা যত বড় ঘটনা পাঠিয়ে দাও, যত ঘটনা পাঠাবে তত তো আমরা আরও ভালো ভালো ঘটনা সবাইকে শোনাতে পারবো। আমাদের তো কাজই এটা, আমাদের পরিবারের লক্ষ্যই তো এটা। তো তোমরাও এরকম একদম মাথায় কিন্তু ভাববে না যে দাদা বিরক্ত হবে। তোমরা যত পারো ঘটনা পাঠিয়ে যাও। আর ঘটনাগুলো যদি ভালো হয় তাহলে সবাই জানে আমি কাউকে ফেরাই না। একটু যদি ভালো হয়, আমি কখনো কাউকে ফেরাই না। সেটা যারা যারা আমাদের এই পরিবারে ঘটনা পাঠিয়েছে তারা সবাই জানে। যাই হোক, আশা করছি আজকের এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। একটা কথা সবসময় বলবো, ভৌতিক কথা, কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হাই অমিতদা, আমি থাকি বাটানগরে। আমার নাম মহর্ষি পাল। আমি আপনার সমস্ত ঘটনাই শুনি। এক কথায় বলা যেতে পারে আমার আপনার ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি আপনাকে আজকে যেই ঘটনাটি বলবো সেটা হলো হাওড়ার এক ভুতুড়ে বাড়িকে কেন্দ্র করে। যার সাথে ঘটনাটি ঘটেছিল সে হলো আমার কাকা। আমার কাকার নাম সৌম্যজিৎ চৌধুরী। সে আমার নিজের কাকা নয়। আমরা আগে যেইখানে ভাড়া থাকতাম আমাদের পাশের বাড়িতে উনি ভাড়া থাকত। আমার এই কাকাটার সাথে এত ভালো সম্পর্ক ছিল যে ওই কাকাকে একজন ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখতাম আমরা। কাকাটা আমাদেরকেও ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখত। তো যাই হোক, আপনার সাথে অনেক কথাই বলে ফেললাম, এর জন্য আমাকে ক্ষমা করবেন। কাকা এখন থাকে হচ্ছে হাওড়ায়। একদিন গরমের ছুটি পড়ল, তখন আমি মা বাবার থেকে পারমিশন নিয়ে কাকার বাড়িতে ঘুরতে গেলাম। কাকার ছেলের বয়স 10 বছর, ও আমার থেকে 3 বছরের বড়। কাকার বাড়িতে ঘুরতে গেলাম, অনেক দিন যাওয়া হয়নি সেখানে। যখন পৌঁছালাম তখন কাকিমণি বলে উঠলেন, তুই তো তোর কাকিকে ভুলেই গেছিস। তখন আমি হাসতে হাসতে বলে উঠলাম, আরে না না,
আমার এখনো অনেক পড়াশোনার চাপ না, তাই জন্যই আসতে পারিনি। এই তো এবার এসে গেছি। আমি এবার দেখো 1 সপ্তাহ তোমাদের বাড়িতে থাকবো, তোমাদের খাবার ধ্বংস করব। আমি যখন এই কথাটা বললাম, কাকু ও কাকি এবার খুশি হয়ে বলে উঠল, তোর যতদিন খুশি তুই ততদিন থাক, কোনো অসুবিধা নেই। কাকিমা আবারও বলে উঠল, যা যা, আর কথা নয়, আগে স্নান করে খেয়ে নে, তারপর সব কথা হবে। এখানে কিছু কথা বলে রাখি, যখন পাশাপাশি থাকতাম তখন প্রত্যেক রবিবার করে ভৌতিক ঘটনা শুনতাম কাকিমার কাছে। সন্ধেবেলায় কাকিমা তেলে ভাজা আর চা সবাইকে দিতেন। তো কাকিমার বাড়িতে যাওয়ার পরে সেটার মিস হয়নি, উনি সেই কাজটাই করলেন, চা আর তেলে ভাজা নিয়ে চলে আসলেন। আমি কাকুকে বলে উঠলাম, কাকু একটা ভৌতিক ঘটনা শোনাও না। কাকু এবার ঘটনাটি বলতে শুরু করলো, আর আমি মন দিয়ে ঘটনাটা শুনতে লাগলাম। আদতে কাকু যখন ঘটনাগুলো বলতো না, তখন শুনতে এত ভালো লাগতো যে বলার কথা না। আসলে উনি খুব ভালো বক্তা ছিলেন। তো এই ঘটনাটা ঘটেছিল কাকুর সাথেই। কাকু বলছে, একদিন তোর কাকিমা রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ চিমনিটা অন হয়ে গেল। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরতাম তখন তোর কাকিমা আমাকে সমস্ত ঘটনাটা বলল। আমি সেই ঘটনাটি বিশ্বাস করলাম না। 2-3 দিন আর কোনো ঘটনাও ঘটেনি। 4 দিনের মাথায় আবার একই ঘটনা ঘটেছিল। যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো, তোর কাকিমা যখন ঘরে প্রবেশ করল তখন খাটের উপর দেখল কেউ একজন ঘুমিয়ে আছে। তোর কাকিমা ভাবল যে তোর ভাই ঘুমিয়ে আছে। তোর কাকিমা তোর ভাই ভেবে যখন বলে উঠল, ওঠ ঘুম থেকে ওঠ, পড়তে বসতে হবে তো। এখানে একটা ছোট কথা বলে রাখি, কাকার ছেলের নাম ছিল শিবশঙ্কর চৌধুরী, তাকে সবাই শিবু বলে ডাকত। কাকিমার হঠাৎ করে মনে পড়ল যে শিবু তো পড়তে চলে গেছে, তাহলে এটা কে ঘুমোচ্ছে। তারপর কাকিমা যেই কম্বলটা সরিয়েছে আর সরানোর পরে উনি যা দেখল তাতে তার রক্ত হিম হওয়ার জোগাড়। চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন উনি। উনি দেখলেন একটা সাদা শাড়ি পরা মহিলা শুয়ে আছে, তার চোখটা লাল, হাত দুটো নেই। তারপর সেই চিৎকারের শব্দ শুনে পাশের এক মহিলা ছুটে গেল। সেই মহিলাটা তোর কাকিমার জ্ঞান ফেরালো। তো যাই হোক, আমি যখন অফিস থেকে ফিরলাম তখন তোর কাকিমা আমাকে সব ঘটনা বলল যে আমি ভূত দেখেছি, আর তার সাথে ঘটা সমস্ত ঘটনাই বলল। আমি তখন বলে উঠলাম যে তুমি সারাদিন অনেক কাজকর্ম করেছো, তাই জন্যই তুমি এরকম ভুলভাল দেখেছো, ভূত বলে কিছু হয় না। আদতে তোর কাকিমাকে বলার কারণ আমি সব ভূতে টুতে ভয়ও পেতাম না আর বিশ্বাসও করতাম না। 1 সপ্তাহ ধরে কোনো ঘটনায় আর ঘটেনি। তার কিছুদিন পর একটা ঘটনা ঘটে গেল। এবার তোর কাকিমার সাথে ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটেছিল তোর ভাইয়ের সাথে, মানে শিবুর সাথে। শিবু যখন সন্ধেবেলায় ঘরে বসে পড়াশোনা করছিল তখন তোর কাকিমার গলা নকল করে ডাকতে শুরু করলো, শিবু, এই শিবু বাবা, এইদিকে আয় তো, কিছু দরকার আছে। শিবু ভাবল যে মা হয়তো ডাকছে। মা মানে তোর কাকিমা। তো শিবু যেই দিক থেকে আওয়াজটা আসছিল সেটাকে অনুসরণ করে সেই দিকে চলে গেল। গিয়ে দেখলো সেখানে কেউই নেই। শিবু তোর কাকিমাকে ডাকতে শুরু করলো, মা, ও মা, তুমি কোথায় গেলে? শিবু যখন এবার কাউকে দেখতে পেল না তখন ঘরের দিকে ফিরতে শুরু করলো। শিবু আবার পেছন থেকে ডাকার শব্দ শুনতে পেল, আবার পেছনে গেল, গিয়ে দেখলো কেউ নেই। এবারও প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে বাড়িতেই ফিরছিল, তখন হঠাৎ কেউ তাকে সজোরে ধাক্কা মারল। ঘরে যখন ঢুকলো তখন তোর কাকিমা শিবুকে বলে উঠল যে কি হয়েছে, তুই এত হাঁপাচ্ছিস কেন? শিবু এবার ঘটনাটি বলতে শুরু করলো। আমি যখন ডাকার আওয়াজ শুনতে পেয়ে বাড়ির পেছন থেকে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি তুমি নেই। তোর কাকিমা এবার বলে উঠল যে আমি তো রান্না করছিলাম, আমি তো তোকে ডাকিনি। শিবু আবার ঘটনাটি বলতে শুরু করলো। আমি যখন ঘরের দিকে ফিরতে শুরু করলাম তখন কেউ যেন আমাকে খুব জোরে ধাক্কা মারল। তখন আমি দূরে গিয়ে ছিটকে পড়লাম। আবার পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমার খুব জোর লেগেছিল, হাঁটুতে কিছুটা ছুলেও গিয়েছিল। তারপর আমি আবার হাঁটতে শুরু করলাম, আবার একই ঘটনা ঘটল। এবার আমি বলে উঠলাম যে কে কে আমাকে এতবার মারার চেষ্টা করছো, সাহস থাকলে সামনে আসো। তারপর দেখি যে সাদা শাড়ি পরা কেউ যেন আমার সামনে আসতে শুরু করলো।
এখানে কিছু কথা বলে রাখি, কাকু যেরকম ভূতে বিশ্বাস করতো না, সেরকম কাকার ছেলেও কোনো ভূত টুতে ভয় পেত না। এইবার মেন ঘটনায় ফিরে আসি। তারপর আমি যা দেখলাম সেই দেখে আমি ভয়তে গুটিয়ে গেলাম। আমি দেখলাম আমার দিকে হাত বাড়িয়ে গলা টিপতে আসছে সেই মহিলাটা। আমি দৌড়তে দৌড়তে ঘরের দিকে আসতে শুরু করলাম। এই জন্যই আমি এতটা হাঁপাচ্ছি। তারপর তোর কাকিমা শিবুকে বলে উঠল যে বাবা আসলে সব বলতে হবে। কাকিমা তখন তোর দাদাকে বলে উঠল যে না না, তোর বাবাকে এই ঘটনাটা বলা যাবে না, তার কারণ হলো আমাদের এই কথা সে বিশ্বাস করবে না। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম, তার কারণ তারপর অনেক ঘটনায় ঘটে গেছে। সেই ঘটনাগুলি সব বলছি। এই ঘটনাগুলোর আসল কারণই নাকি ছিল বাড়িওয়ালার বাবার। যাই হোক, এর পরের দিন আবার একটা ঘটনা ঘটল। সেটা হলো কাকিমা যখন সন্ধেবেলা সন্ধে দিচ্ছিল, বাড়ির পেছন দিকে যখন তুলসী মঞ্চে, তখন উনি তুলসী মঞ্চে গিয়ে ধূপ দেখাচ্ছিল। তখন হঠাৎ সুপারি গাছের দিকে চোখ পড়ল কাকিমার। দেখল সুপারি গাছের মধ্যে কেউ যেন বসে আছে। সেই দেখে ধূপকাঠি ফেলে দিয়ে দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করেছিল। এবার কিছুক্ষণ পরে কাকিমার ভয়টা যখন কমল, তখন সে পাশের বাড়িতে গল্প করতে গিয়েছিল। সেই সময় শিবু হঠাৎ লক্ষ্য করল যে কেউ যেন ফ্যানের উপর গলায় দড়ি দিয়ে ঝুলছে। সেই দেখে কাকিমা সেখানেই অজ্ঞান হয়ে গেল চিৎকার করে। সেই চিৎকারের শব্দ শুনতে পেয়ে পাশের বাড়ি থেকে একজন দৌড়ে আসে, এসে দেখে শিবুদা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর কাকিমা ও পাশের বাড়ির মহিলাটি চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে শিবুদা যে সমস্ত ঘটনা বলল, সেই ঘটনাগুলো শুনে কাকিমা ও পাশের বাড়ির মহিলাটা খুবই ভয় পেয়ে গেল। সে একই মহিলা আবারও এসেছিল। এরপর কাকা যখন বাড়িতে আসলো, তখন শিবুদা সমস্ত ঘটনায় খুলে বলল। কাকা এই শুনে বলল, সত্যি তোমাদের মাথা টাথা হয়তো খারাপ হয়ে গেছে। এই শুনে কাকিমা সেদিন প্রচণ্ড পরিমাণে রেগে উঠল। বলল যে এখন তো বলবেই আমার মাথা খারাপ হয়েছে, বিরক্তকর লোক একটা। আমার বাবা তোমার মতো একটা অবুঝ লোকের সাথে কেন আমার বিয়ে দিয়েছিল? কাকু এবার ভয়ে ভয়ে বলে উঠল যে ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম। কাকু কাকিমাকে প্রচণ্ড পরিমাণে ভয় পেত, কিন্তু ভূতকে ভয় পেত না। এবার যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল কাকিমার বড় ভাইয়ের সাথে। তো সেই সময় কাকিমার বড় ভাই সে বাড়িতে ঘুরতে আসে, আর শিবুদা তাকে সমস্ত ঘটনা বলে, যা যা ঘটনাগুলো ঘটেছিল। শিবুদার বড় মামাই শুনে বলে উঠল যে আজকে তো তোদের বাড়িতে থাকবো বলে আসিনি, ঠিক আছে আজকে আমি তোদের বাড়িতেই থাকবো, তাহলে তোদের কোনো অসুবিধা নেই তো? কাকিমা বলে উঠল যে না না, তুমি থাকবে তো আমাদের আবার কিসের অসুবিধা বা সমস্যা হবে কেন, তোমার যতদিন ইচ্ছে থাকো। বড় মামার নাম হলো সুদর্শন। তো যাই হোক, শিবুদার বড় মামা ঠিক করলো রাতের বেলায় বারান্দায় ঘুমোবে, ঘুমিয়ে পাহারা দিবে। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে ঘুমোলাম, আর বড় মামা বারান্দায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় গিয়ে দেখলাম যে বড় মামা অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরানোর পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলল আমি কালকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আবারও শিবুদা বলে উঠল, কেন, কি ব্যাপার? বড় মামা বলল, তোরা যখন রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লি, তখন আমার মাথায় যেন কী ধরনের বদমাইশি বুদ্ধি খুলে গেল। মনে হলো বাড়ির পেছন দিকে যাই, যেখানটা ভূতে দেখা দিয়েছিল, সেইখানে গিয়ে ভূতকে ডেকে আনি। এই বলে আমি ডাকতে শুরু করলাম। হঠাৎ দেখি সাদা কাপড়ে মোড়া একটা মহিলা আমার দিকে আসতে শুরু করলো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে উঠলাম, কে কে আপনি? আমার দিকে এগিয়ে আসছেন কেন? সেই সাদা কাপড়ে মোড়া অবয়বটা কোনো উত্তর দিল না। আমি আবারও বলে উঠলাম, কে আপনি? কে? এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? এবার সেই সাদা কাপড়ে মোড়া লোকটা বলে উঠল, আমাকে ডাকছিস কেন তাহলে? একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, ডেকে আনলি কেন? বড় মামা এবার বলে উঠল, আমার ভুল হয়েছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে ডাকাডাকি করবো না, ক্ষমা করে দাও। এই বলার সাথে সাথে বড় মামা ছিটকে গিয়ে পড়ল একদিকে, আর সঙ্গে সঙ্গে বড় মামার মাথার এক সাইডটা ফেটে গেল। এই বলে বড় মামা সব কিছু দেখালো। আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। মোটামুটি 1-2 মাস পর
বড় মামা সুস্থ হলো। এখানে কিছু কথা বলে রাখি, কাকিমার বাপের বাড়ি সোনারপুর। কাকিমার নাম হচ্ছে সোনালী বড়াল। ঘটনাটা কিন্তু এখানেই শেষ না। এর পরের ঘটনাটা ঘটেছিল কাকুর মেজো ভাইয়ের সাথে। কাকুর মেজো ভাই থাকে কাকুর বাড়ি থেকে মোটামুটি 20 মিনিটের হাঁটা পথের দূরত্বে। তো সেই কাকা যেদিন সেই বাড়িতে আসে, সেই রাতের বেলায় ঘটনাটা ঘটে। তো কাকারা গল্প করতে করতে সেদিন অনেকটা রাত করে ফেলেছিল। যখন তারা সবাই ঘুমিয়েছিল তখন মোটামুটি 2:30 হবে। তো মেজো কাকা ঘুমোচ্ছে। হঠাৎ মেজো কাকা শুনতে পাই তাকে যেন কেউ ডাকছে। কাকা আবার ঘর থেকে লাইট হাতে বেরিয়েছিল, হাতে ছিল একটা লাঠি। কাকা বারান্দায় বেরিয়ে দেখে রাস্তার দিকে মুখ করে কে একটা বসে আছে। মেজো কাকা ভাবে যে কাকিমা বা কাকা বসে আছে। মেজো কাকা বলে উঠল, কিরে, এত রাতে এখানে বসে আছিস? রাতে ঘুমোতে যাসনি নাকি? যা যা যা, ঘরে গিয়ে শুয়ে পড়। কেউ কোনো উত্তর দিল না। মেজো কাকা আবারও বলে উঠল, আরে উত্তর দিচ্ছিস না কেন? কথাটা শেষ হতে না হতেই হো হো করে ওখান থেকে হেসে উঠল। এদিকে আবার মেজো কাকা মস্করা করতে খুব ভালোবাসে। মেজো কাকা মস্করা করে বলে উঠল, হাসছিস কেন? আমি কি তোকে এমন কথা বললাম যে হাসতে হবে? আমি কি তোকে বললাম যে তুই আকাশে উঠছিস আর আমি মাটিতে নামছি? তাই বললাম না কি ধরনের কথা বললাম যে হাসবি? এটা বলার সাথে সাথে সেই বসে থাকা ব্যক্তিটি তার দিকে মুখ ঘোরালো। আর যেটা দেখলো সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। তারপর একদিন রাগের চোটে কাকা খুব জোরে জোরে চিৎকার করে বলে উঠল, কি আপনি? আমি কি ক্ষতি করেছি আপনার যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন? এটা বলার সাথে সাথে কোথায় থেকে যেন একটা আওয়াজ ভেসে আসলো, আমি কাউকে এই বাড়িতে থাকতে দেব না, কাউকে থাকতে দেব না, যে থাকবে তাকেই মেরে ফেলব। তখন সে বলে উঠল, আমি আগেই বাড়ির মালিক ছিলাম। আমি অনেক জায়গায় টাকা ধার করেছিলাম। যখন সবাই আমার থেকে টাকা চাইল সেই দিন আমি আত্মহত্যা করলাম। তারপর থেকেই আমার আত্মাটাই বাড়িতেই ঘুরে বেড়ায়। কাকা এবার ভয়ে ভয়ে বলে উঠল যে, আমাকে ছেড়ে দাও, আমি এই বাড়ি ছেড়ে যাব কোথায়? সেই অশরীরই বলে উঠল, তোদের বাড়ি ছাড়তে হবে না, তোরা শুধু আমার ছেলেকে বলবি গয়ায় গিয়ে আমার পিণ্ড দান করে আসতে। কাকা বলে উঠল যে ঠিক আছে, বলবো। পরের দিনই কাকু এই ঘটনাগুলো বাড়ির সবাইকে বলল, কারণ সেই সময় কাকু একাই ছিল। তখন কাকিমা আর শিবু বলল, তাহলে এবার বিশ্বাস হলো তো? যাই হোক, কাকু যখন এই ঘটনাটা বলে তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। এই ছিল ঘটনা। দাদা, ভালো লাগলে শুনিও। আর এই ঘটনাটা আপনাকে বলতে বলতে আমার আরও একটা ঘটনা মনে পড়ে গেল। সেই ঘটনাটা ঘটেছিল আমার বড় মামার সাথে। ওনার নাম অশোক রায়চৌধুরী। আগেকার দিনের জমিদার বাড়ির ছেলে ছিলেন উনি। বড় মামার ডাকনাম বাচ্চু। বাড়ি ছিল দক্ষিণ বারাসাত। একদিন বড় মামার বন্ধুর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল। তখনকার দিনে তো এখনকার মতো ইলেকট্রিক বা প্রচুর ঘর বাড়ি ছিল না। তারপর গাড়ি ঘোড়ার অভাব, মানে তখনও তো গাড়ি ঘোড়া প্রচলিত হয়নি। মামা কালী পুজোতে গিয়েছিল। ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। তখন সবাই বড় মামাকে বলেছিল যে আজকের রাতটা থেকে পরের দিন সকালে চলে যেতে। কিন্তু বড় মামা ছিল রাগী ও জেদি টাইপের। ভয় বলতে শরীরে কোনো কিছুই ছিল না। বড় মামা বলল, ভূত আবার কি জিনিস? ভূত বলে কিছু আছে নাকি? ভূত যদি সত্যিই থেকে থাকে তার সাথে আমি দেখা করব। যাই হোক, সে কারোর কথা শোনেনি। যখন পুজো শেষ হয়েছে তখন রাত 2:30 কি 3টে বাজে। আর ফেরার জন্য গাড়ি ঘোড়ার তো কোনো প্রশ্নই নেই। বড় মামার কাছে 5 ব্যাটারির টর্চ ছিল। তো বড় মামা বলল, কোনো অসুবিধে হবে না, এখন 5 ব্যাটারির টর্চ দেখা যায় না। তারপর বড় মামা বলল যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। বন্ধুবান্ধবরা বলল যে ঠিক আছে, যেটা ভালো মনে হয় কর, কিন্তু আজকের রাতটা থেকে যেতে পারতিস। একথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। একজন বলে উঠল, বাচ্চু, কোন দিক দিয়ে যাবি? বড় মামা বলল, ধান ক্ষেতের রাস্তা দিয়ে চলে যাব। তখন সে বলল যে যাচ্ছিস যখন তখন মেন রোড দিয়েই যা। বড় মামা বলল যে না, ধান ক্ষেতের ওখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। এবার বলে রাখি যে মেন রোড দিয়ে গেলে একটু দেরি হবে, আর ধান ক্ষেতের ওইখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। যাই হোক, ওনাকে সবাই বারবার করে বারণ করল সেই আলের উপর দিয়ে না যেতে।
সন্ধ্যের পর ওই দিক দিয়ে কেউ যায় না, কারণ কোনো গরু মারা গেলে সেই গরুগুলোকে ওখানেই ফেলে। ওইখানে গোভূতের প্রচণ্ড উপদ্রব থাকে। মামা এসব জিনিসে কোনোদিনই পরোয়া করতো না, ভয় পেত না। তো যাই হোক, কোনো কথা না শুনে সে তো আস্তে আস্তে বেরিয়ে পড়ল। বলে গেল যে ভয় পেও না, কোনো বিপদ হবে না, কোনো অসুবিধা হবে না। এখানে বলে দিই, ওই রাস্তায় কোনো লাইট বা আলো ছিল না। অন্ধকার রাস্তার উপর দিয়ে হাঁটতে শুরু করলো সেই মামা। অনেকটা হাঁটার পর বড় মামা চিন্তা করলো, কম রাস্তা আবার কোথায়, অনেকটাই তো রাস্তা। মামা হাঁটছে তো হাঁটছেই, রাস্তায় শেষ হচ্ছে না। পাশে লোকজন কেউ দেখাও যাবে না, এতটাই অন্ধকার। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ। গ্রামে তখন শিয়ালের প্রচণ্ড উপদ্রব। কোথাও থেকে শিয়ালের হুক্কা হওয়ার আওয়াজও ভেসে আসছে। সেসব উপেক্ষা করে মামা চলছে তো চলছেই। অনেকটা যাওয়ার পর মামা এবার একটু ক্লান্ত হয়ে গেছে, ধীরে ধীরে হাঁটছে। মামা ভাবল যে আস্তে আস্তে হাঁটলে চলবে না, বলে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। এবং ওইখান দিয়ে হাঁটলে কোথায় যে শুরু বা কোথায় শেষ তা বোঝা খুবই মুশকিল। বড় মামা ভাবল যে ঠিক যাচ্ছি তো, নাকি ভুল পথে যাচ্ছি। আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই মামার গায়ের ওপর দিয়ে ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। মামা ভাবল যে হতেই পারে, ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে, কোনো হাওয়া ফাওয়া যেতেই পারে। এই ভেবে একটু মামা পেছনে ঘুরে তাকালো। তখন মামার মনে হলো, কি ব্যাপার, হাওয়া দিচ্ছে তো বলে মনে হচ্ছে না। যাই হোক, সেটাকে উপেক্ষা করে মামা হাঁটতে শুরু করলো। হঠাৎ একটা হাততালির আওয়াজ, অবশ্য খুবই হালকাভাবে আওয়াজটা ভেসে আসছিল। মামা ভাবল, এইখানে হাততালি দেওয়ার মতো তো কেউ নেই, আওয়াজ হওয়ার তো কোনো কথা না, নাকি ভুল শুনছি, ভয় পেয়ে গেলাম না তো? নিজের মনকেই প্রশ্ন করছে মামা। আবার সেই আওয়াজটা মামার কানে ভেসে আসলো। তখন মামা বুঝতে পারল যে ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। যতটা মনে সাহস জোগাতে পারে সাহসটা জুগিয়ে নিল। একটু জোরে জোরে হাঁটতে শুরু করলো। মনে মনে ভাবছিল যে রাস্তা দিয়ে আসতে বারণ করলো, না আসলেই ভালো হতো। বড় মামা মনে মনে ভাবল যে না, যাই হোক, আর ভেবেই বা কী লাভ। এরকম নানান প্রশ্ন মাথায় আসছিল। মামা যত হাঁটছে সেই আওয়াজটাও তত বাড়ছে। মামা এবার বুঝতে পারছে তার পেছনে কেউ একটা আসছে। এই ভেবে মামা পেছন দিকে তাকিয়ে টর্চ মারল। আর মামা যেটা দেখল সেটা দেখার জন্য মামা একদমই প্রস্তুত ছিল না। মামা দেখল একটা শাড়ি পরা অবয়ব, যার মাথা নেই, সে হাততালি দিচ্ছে। বড় মামা যত এগিয়ে যাচ্ছে, স্কন্ধ কাটা ভূতটা তার দিকে আরও এগিয়ে আসছে। মামা ভাবল যে এর সাথে হেঁটে পারা যাবে না। মামা তাও জোরে জোরে হাঁটছে। সামনেই একটা মন্দির ছিল। মামা তাড়াতাড়ি করে সেখানে ঢুকে পড়ল। তারপর সেই স্কন্ধ কাটা ভূতটা হাততালি দিচ্ছিল আর সেখানেই দাঁড়িয়েছিল। এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। দেখতে দেখতে ভোরবেলাও হয়ে গেল। আর এর মধ্যে বড় মামা কখন ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। যখন এক ভদ্র মহিলা সেই মন্দিরে পুজো দিতে আসলো, তখন মামাকে জিজ্ঞাসা করলো যে আপনি এখানে কি করছেন। বড় মামা তখন সমস্ত ঘটনা খুলে বলল। তারপর সেই ভদ্র মহিলাটা বলল, আপনি ভাগ্যের জোরে বেঁচে আছেন। এই বলে বড় মামা নিজের বাড়িতে ফিরে এলো। এই ঘটনাটা বলার সময় মামার মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখেছিলাম। যাই হোক দাদা, এই ছিল ঘটনা। হয়তো অতটা গুছিয়ে লিখতে পারিনি। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এপিসোডটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে শুভাশ্রী ব্যানার্জি। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বনগাউন, রোহিত স্টার, বিশ্বজিৎ বিশ্বাস, মৌমিতা ঘোষ, আশিক শেখ লিখেছে আমার নামটা একবার নিও, হ্যালো আশিক। তারপরে কমেন্ট করেছে পল্লব মান্না, সুজাতা মণ্ডল, সৌরতৃষা, অর্ঘ্য সান্ত্রা, দীপ মালিক, সঙ্গীতা পাল, রেখা পাসমান, এসকে আরাফুল হোসেন, নন্দিনী রয়, অঙ্কুর চৌধুরী, ঝিলিক সাধু খান, রিমি বর্মন, শর্মিষ্ঠা দাস, সুদেষ্ণা সিংহ রয়, বাপন দাস, স্টাইলিশ অজয়, রত্না রয়, সৌরতৃষা, মনিকা ত্রিপুরা, সুজয় বর, মণি সাহা দোয়েল লিখেছে চলে এলাম ভয় পেতে,
আর থ্যাঙ্কস আমাদের এত ভয়ের ঘটনা শোনানোর জন্য। একদম গো। তারপরে কমেন্ট করেছে বিষ্ণু মণ্ডল, সন্দীপ হোর, পম্পা মহন্ত লিখেছে, অপেক্ষা করছিলাম ভাই কখন ঘটনা আসবে, গত কয়েকদিন লিখতে পারিনি। আমাদের এখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়েছে, তাই মনটা খুব খারাপ ছিল, তবে ঘটনা শোনা কিন্তু বন্ধ করিনি। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, লিখেছে, চলে এলাম দাদা, আর দুদিনের মধ্যে আমাদের পরীক্ষা শেষ হবে, তারপর 10:45 আসার চেষ্টা করব। একদম গো, তোমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, সুমিত ঘোষ, সঞ্জীব ঘোষ, সাব্বির আলী, শোভন বিশ্বাস, সাগর সাহা, দিশা বালা, অভিজিৎ দাস, অমিতা ঠাকুর, পিন্টু ঘোষ, অঙ্কিতা সাহা, শুক্লা রাজবংশী, শঙ্কর চক্রবর্তী, সোমা রয়, সুদীপ্তা ব্যানার্জি, ইন্দ্রাণী রায়, পূর্ণিমা দাস, এমডি মন, তপতী মিত্র, পাপিয়া দে, কার্তিক সাহা, সংঘমিত্র রয়, দেবদূত সাহা, রিয়া বৃষ্টি, ঝুমা পাত্র, লোকনাথ সাহা, মামন মণ্ডল, রিকা, শ্রেয়া বারিক লিখেছে, অমিতদা কেমন আছো তুমি? আমি তোমার গলায় ঘটনা শুনি বাট কমেন্ট করি না, এই প্রথমবার কমেন্ট করলাম, প্লিজ 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 আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম শ্রেয়া দাস। হ্যালো শ্রেয়া। তারপরে কমেন্ট করেছে সৌমেন, রাহুল বাগ, শম্পা ছেত্রী, জয় বণিক লিখেছে, ভালো লাগলো বাট শেষের ঘটনাটা একটু খাপছাড়া লাগলো, কেন মারতো সেটা কিন্তু জানা গেল না। হ্যাঁ, ওরকমই তো আমাকে পাঠিয়েছে, ওই জন্যই আমি ওভাবে শোনালাম, এতে তো আমার কিছু করার নেই গো। যাই হোক, আশা করছি আজকের এপিসোডটা তোমাদের ভালো লেগেছে। তোমরা একটু 10:45 আসার চেষ্টা করো, যাতে আমি সবার কমেন্টই পড়তে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।